গতকালকে যে ক্লাসটা করছি আমরা, মানে গতকালকে পরের পার্টটা। এখন গতকালকে পরের পার্ট মানে গত ক্লাসে পরের পার্টটা কি বলছে প্রশ্ন? 1 মিলিগ্রাম ভরের, তাহলে এখানে ভর কত বলছে? 1 মিলিগ্রাম, তাই তো? তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম। 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে, 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে। তাহলে কি আছে? বাধা আছে। এখানে হচ্ছে এই কোশ্চেনের সমস্যা হচ্ছে এটা। তাহলে আমার কি আছে? বাধা আছে, ঠিক আছে? বাধা অতিক্রম করে এত এমএস ইনভার্স 1 বেগে ভূমিতে পতিত হয়। তাহলে এত বেগে ভূমিতে পতিত হয়। তাহলে 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি এত মিটার উপর থেকে, তাহলে এত উপর থেকে, অর্থাৎ এত উপরে নিশ্চয়ই কি হবে? ইউ। আদিবেগ কি হবে? আদিবেগ হবে 0 হবে। তাহলে এত মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে এত বেগে ভূমিতে পতিত হয়। তাহলে শেষ বেগ হচ্ছে কি? এত। যে শেষ বেগ হচ্ছে 15, কারণ হচ্ছে কি এই শেষ বেগে ভি বেগে এটা ভূমিতে পতিত হয়েছে। আর এটা কি উপরে স্থির নাই মানে স্থির ছিল বলে নাই, কিন্তু আসলে যখন বলছে এত মিটার উপর থেকে, তার মানে এটাকে আমরা স্থির ধরে নিতে পারি। ঠিক আছে, এখন বলো গ নাম্বারটা, পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময়। এখন এখানে যে সমস্যাটা সবাই করবে, সমস্যাটা কি করতে পারে সবাই? আমরা দ্বিতীয় অধ্যায়ে, গতি অধ্যায়ে আমরা সূত্র শিখছিলাম h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এটা হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের সূত্র শিখছিলাম, তাই না? এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের সূত্র শিখছিলাম যে কি? পরন্ত বস্তু সূত্র। কি শিখছিলাম? পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? এটা আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম, পরন্ত বস্তুর সূত্র। যে ওখানে পড়ছিলাম h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর অর্থাৎ ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে কি সময়, কত সময় লাগে, জি হচ্ছে যে কি অভিকর্ষ স্থল, আর এইচ হচ্ছে উচ্চতা। এখন সমস্যা হচ্ছে এই অধ্যায়ে এই প্রশ্নে আমি এই সূত্র ইউজ করতে পারবো না, এটাকে একটু মডিফাই করে ইউজ করতে হবে। কারণ h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এখানে a ইউজ করতে হবে। এখন কেন a ইউজ করতে হবে? তার কারণ হচ্ছে যে এটাই সবাই ভুল করবে, সবাই এটা দিয়ে অঙ্কটা করে ফেলবে। তার কারণ হচ্ছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর পরন্ত বস্তু সূত্রগুলা বিজ্ঞানী গ্যালিলিও মনে হয় দিছিল, যে উনি কি বলছেন দেখো, পরন্ত বস্তু সূত্র হচ্ছে কি বিনা বাধায় পরন্ত বস্তু। সবগুলো সূত্রের মধ্যে লেখা ছিল বিনা বাধায়, সবগুলো সূত্রের মধ্যে লেখা ছিল বিনা বাধায়, সব সূত্র লেখা ছিল বিনা বাধা। তো বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে তার এই সূত্রটা ছিল। কিন্তু এখন তো আমাদের বাধা আছে, আমাদের জি ত্বরণে পড়ার কথা, জি ত্বরণে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ার কথা, কিন্তু বাতাসে বাধা থাকার জন্য সে জি ত্বরণ পাবে না, তার চেয়ে কম ত্বরণ পাবে। সেই ত্বরণটাকে আমরা ধরে নিলাম এ, ঠিক আছে? অর্থাৎ তাহলে আমাদের যেহেতু বাধা আছে, তাহলে আমি কি করব? এটাকে জি লিখতে পারবো না, আমাকে কি দিয়ে করতে হবে? এ দিয়ে করতে হবে। তো আমরা জি এর মান তো আমরা জানতাম, ইজিলি ম্যাথটা করে ফেলতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে জি এর মান তো, এর মান তো আমরা জানি না। তাহলে আমাদের একটু সিস্টেমেটিক্যালি ম্যাথটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি। তো আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখলাম যে এইচ দেওয়া আছে 20 মিটার, 20 মিটার। ইউ দেওয়া আছে হচ্ছে কত? 0 ms ইনভার্স 1। তারপর হচ্ছে ভি দেওয়া আছে হচ্ছে কত? 15 ms ইনভার্স 1, তাই তো? এগুলো দেওয়া আছে। এখন ধরি এ ত্বরণে টি সময়ে নিচে পতিত হয়, নিচে পতিত হয়। এ ত্বরণে টি সময় নিচে পতিত হয়। তাহলে আমাদের সূত্র কি হবে? h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। সূত্র হচ্ছে এটা, h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তাহলে মানগুলো আমরা যদি বসিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ অফ এর মান আমরা জানি না, আর হচ্ছে টি স্কয়ার। এখন আসো তাহলে কি হচ্ছে? 20 ইকুয়ালস টু, এটা হচ্ছে 0 টি মানে 0, আর প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এখন আমি যদি একটা কাজ করি, আচ্ছা দেখো এখন আমি কি করবো বুঝতেছি না, ঠিক আছে? তো আমি এখন পরের ধাপে যাব, এখানে যা দরকার হয় আমি পরে করবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ধাপ, 1 নাম্বার ধাপ, হচ্ছে 1 নাম্বার ধাপ। এই 2 নাম্বার ধাপে আমরা এখানে, আমি যদি এখানে করি 2 নাম্বার ধাপটা দেখো, যদি এখানে করি আমরা আবার করতে পারি না? আবার আরেকটা সূত্র আমরা জানি, v ইকুয়ালস টু ইউ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা জানি না আমরা? এটা থেকে আমাদের দিন শেষে কি বের করতে হবে? টি বের করতে হবে, তাই তো? আমাদের কি বের করতে হবে বলছে কি, পানি ফোটাতে ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় টি বের করতে হবে। তাহলে আমরা টি বের করে আমাদের কাছে সূত্রই তো আছে দুই তিনটা, একটা হচ্ছে এস ইকুয়ালস, আরেকটা আছে কি সূত্র? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। এটা আছে, এখানে জি বের করতে হবে না, এ ইউজ করতে হবে। তাহলে আমাদের কাছে সূত্র আছে এগুলা, তাই তো? এই সূত্রগুলো ছাড়া আমার কাছে কোনো সূত্র নাই। তো এখানে তো আমার টি নেই, এই সূত্রে টি নেই, তাহলে আমি এই সূত্র ইউজ করবো না। এই তিনটা সূত্রই আমার কাছে আছে। তো আমার কাছে যে সূত্র আছে এটা আমি এটা ইউজ করলাম, v ইকুয়ালস টু u প্লাস এটি। তো এখন এখানে দেখো, এখানে v এর মান আমরা জানি, আমাদের v এর মান বলছে কত? 15।
15, ইউর মান জানি 0, কিন্তু এটি এর মান আমরা হচ্ছে কি জানি না, এটি, তাহলে এটি, তো সুতরাং এটি ইকুয়ালস টু কত, এটি ইকুয়ালস টু 15 বেরিয়েছে, এটি ইকুয়ালস টু 15 বের হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি চেষ্টা করি এই এটির মান যদি এখানে বসাই, একটু দেখো এটা একটু বুদ্ধি করলে কি হয়, এই 1 নম্বরে এখানে যদি আমি 20 ইকুয়ালস টু হাফ অফ এ টি ইন্টু টি, সমস্যা আছে? এটিকে আমি যদি এ টি ইন্টু টি লিখি, এই যে এ টি স্কোয়ার কে এ টি ইন্টু টি লিখি, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি মানটা বসিয়ে দিই, এই যে এটা হচ্ছে বুদ্ধিটা আর কি, মানে আমার কাছে যা আছে আমি সেটাতে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমার ফার্স্ট আমি কি চিন্তা করবো যে তুমি বলতে পারো এটা কি, মানে আমি এটা কি মুখস্থ নাকি, আমি এটা কেমনে জানবো? আমি কেমনে জানছি, কারণ আমার কাছে আছে 3টা সূত্র, আমার কাছে আছে এই একটা সূত্র, এই একটা সূত্র, এই যে একটা সূত্র, এই একটা সূত্র, আর যে ভি স্কয়ারের সূত্রটা, ভি স্কয়ারের মধ্যে টি নেই, আমি এটা ইউজ করবো না, এটার মধ্যে টি আছে, এটার মধ্যে টি আছে। তো আমি এখন এই দুইটা সূত্রতে কম্বিনেশন করে কিছু বানানো যায় কিনা দেখলাম, দেখি যে আমার এটা সুন্দর করে টি এটির মান বের হয়ে গেল 15, ঠিক আছে। দেন এটি হচ্ছে কি তোমার এটির মান হচ্ছে 15। তাহলে আমি যদি এখন এটির মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 20 ইকুয়ালস টু হাফ অফ এটি হচ্ছে 15 ইন্টু টি, তাহলে আমার টি এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে এই যে হাফ 2 নিচে আছে, এই পাশে গেলে কত ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 20 ইন্টু 2, আর হচ্ছে যে এই 15টা গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার নিচে হচ্ছে 15 দিলাম ইকুয়ালস টু টি, টি। সুতরাং টি ইকুয়ালস টু কত হয় তোমরা যদি বের করো, আমি যখন টি ইকুয়ালস টু 2.67 সেকেন্ড, অর্থাৎ 2.67 সেকেন্ড সময় লাগবে। এখন বলে আমরা কি এভাবে করব না, আমরা এভাবে করব না, আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে এভাবে করে এটি, যে এটা আমরা কি করতে পারি পরীক্ষায়, এটা তো আমি বুদ্ধি করে আমি করছি, আমার তো পেজ অনেক বেশি, আমি এখান থেকে করছি, সেকেন্ড পার্ট করে আবার ফার্স্ট পার্ট বসিয়ে দিলাম। তোমরা তো মুখস্থ করবে না, তোমরা কি করতে পারো, তোমরা এখানে করে রাখবা, একটু করে জায়গা রাখ, সবগুলো অঙ্ক একটা পার্ট করার পর একটু জায়গা রাখবা, যাতে পরে কিছু করা যায় কিনা। তাহলে আমি যদি এখানে কি করতে পারি দেখো, এটাকে আমি যদি সুন্দর করে গুছিয়ে করি, কি করা যায়, কি করা যায়, এটাকে করা যায় যে যেটা আমার এটি লাগবে, আমি তো বুঝে গেছি আমার এটি লাগবে, তাহলে এটা আমাকে এটিতে নিয়ে আসবো। তাহলে 20 ইন্টু 2, অর্থাৎ এই যে 2 নিচে আছে, এটা ওই পাশে গেছে, 20 ইন্টু 2 ইকুয়ালস টু এ টি ইন্টু টি, এ টি ইন্টু টি, ঠিক আছে। অথবা তারপর হচ্ছে কি 20 ইন্টু 2 ডিভাইড বাই, এই ডিভাইড বাই হচ্ছে এটি ইকুয়ালস টু টি, এটা, এটাকে দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে, 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণের মান 1 নং ও বেশি পাই কি, টি ইকুয়ালস টু 20 ইন্টু 2 ডিভাইড বাই 15, তাহলে 2.67। তোমরা এভাবে করতে পারো, মানে একটু করে জায়গা রাখবে আর কি, বুঝছো? তাহলে এটা হচ্ছে বুদ্ধিটা আমার। তাহলে আমরা আশা করি এটা পারবো, সহজ অঙ্ক, কিন্তু সমস্যা হচ্ছে কি, যেখানে আমাদের সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এই যে এখানে সমস্যা হবে, এই যে এই সূত্র, এটাতে যদি আমি এ ইউজ করবো, জি ইউজ করবো না, যারা দ্বিতীয় অধ্যায় করছে ভালো করে তারা জানে এখানে জি ইউজ করি আমরা, কিন্তু এখানে জি ইউজ করবো না, কারণ হচ্ছে কেন, এখানে বাধা আছে, বাধা না থাকলে আমি জি দিয়ে অঙ্কটা করে ফেলতাম, আমার কোনো কষ্টই হইতো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে এটা টেকনিকটা, আশা করি এটা আমরা পারবো, সবাই কয়েকবার প্র্যাকটিস করলে এটা হচ্ছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে রাখি। এখন আসলে আমরা ঘ নাম্বারটা দেখি। আচ্ছা, এখানেও সেম একটা সমস্যা, দেখো কি বলছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। তাহলে আমরা একটু দেখি এটা কি করা যায়, আমি যে এটা সাইড করে নিই, আচ্ছা সাইড করে নিলাম। তাহলে এখানে বলছে প্রশ্নটা কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন, তাহলে পানির ফোঁটার ওজন, পানির ফোঁটা, আচ্ছা এই, আচ্ছা এই পানির ফোঁটার ওজন আর বাতাসের বাধাজনিত বল, বাধাজনিত বল, তাহলে আমার অপেক্ষা বেশি। তাহলে আমার কি কি বের করতে হবে, পানির ফোঁটার ওজন মানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ বের করতে হবে, আর বাধাজনিত বল মানে এফ কে বের করতে হবে, এই দুইটা জিনিস বের করতে হবে। তো এই দুইটা জিনিস বের করার জন্য আমার কি কি লাগে আমরা দেখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে ডাব্লিউ, প্রথমে হচ্ছে ডাব্লিউ, আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি এমজি, তাই তো, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। তাহলে এখানে কি কি আছে দেখি, এখানে এখানে কি কি আছে, এম এর মান দিছে, এম এর মান, এম এর মান দিছে 1 মিলিগ্রাম, এম এর মান হচ্ছে যে এম ইকুয়ালস টু 1 মিলিগ্রাম। সমস্যা হচ্ছে কি এটা মিলিগ্রামে দিছে, তাই না, 1 মিলিগ্রাম। আমাদের কি সব করতে হবে কি এসআই এককে করতে হবে, আমাদের সব এসআই এককে করতে হবে, তো মিলিগ্রামে রাখলে হবে না, এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কেজিতে tan ইনভার্স 6, মানে 1 মিলিগ্রাম সমান tan ইনভার্স 6 কেজি, 1 মিলিগ্রাম সমান 1 মিলিগ্রাম সমান tan ইনভার্স 6 কেজি, ঠিক আছে, tan ইনভার্স 6, tan ইনভার্স 6 কেজি। তাহলে আমরা এম এ নিয়ে গেছি, এগুলো একটু তোমরা ফিজিক্স প্রথম অধ্যায়ে দেখে নিবা কত কেজি। আচ্ছা, তারপর হচ্ছে জি, জি হচ্ছে আমরা জানি জি হচ্ছে 9.8, 9.8 এমএস ইনভার্স 2। তাহলে এখানে যদি মানটা বসাই, মানটা বসালে কি হয়, tan ইনভার্স 6 ইনটু 9.8,
তাহলে আমার কত হয় 9.8 ইন্টু tan ইনভার্স 6 নিউটন, tan ইনভার্স 6 নিউটন। তাহলে আমি পানির ফোঁটাটির ওজন বের করে ফেললাম, তাহলে ওজন বের করলাম। এখন আমার কি বের করতে হবে? বাধাজনিত বল বের করতে হবে। কি বের করতে হবে? বাধাজনিত বল, কতটুকু বাধা আছে এটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কতটুকু বাধা আছে এটা আমাকে বের করতে হবে। এখন এখানে বের করার জন্য তাহলে আমাকে বলো, এই যে এখানে এই জিনিসটা বুঝতে হবে যে এটা যদি কোনো একটা এই ফোঁটা, পানির ফোঁটা এটা নিচে পড়তেছে, এটা কত কি ত্বরণে পড়ার কথা? জি ত্বরণে পড়ার কথা, কিন্তু এটা জি ত্বরণে পড়তে পারতেছে না। এটা কত ত্বরণে পড়তেছে? এ ত্বরণে পড়তেছে। কেন? তার মধ্যে একটা কি দিতেছি আমি? বাধা দিয়ে দিতেছি, বাতাসে একটা বাধা দিয়ে দিতেছি। বাধা দেওয়ার কারণে এ ত্বরণ মানে অর্থাৎ একটু কম ত্বরণে পড়তেছে। তাহলে আমি যদি কোনো কারণে এই যে কত ত্বরণে পড়তেছে এটা একটু বের করতে পারি, দেখো বুদ্ধিটা, যে আমি কত ত্বরণে পড়তেছে এটা যদি বের করতে পারি, তাহলে আমরা জানি, দেখো আমি যদি এটা বের করি, আমরা জানি আহ, যদি এটা এ ত্বরণে পড়ে, মানে মাটিতে, যে গ নাম্বার অঙ্কটার মতো মাটিতে মনে করলাম এ ত্বরণে পড়তেছে, যদি এ ত্বরণে পড়ে অর্থাৎ ফোঁটাটি এ ত্বরণে পড়লে, ফোঁটাটি এ ত্বরণে পতিত হলে, যদি এটা এ ত্বরণে পতিত হয় তাহলে আমরা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? ইউ প্লাস এটি। এখান থেকে এর আগের ম্যাথে আমরা টিটা বের করে রাখছি, তাই না? কত সময়ে পতিত হয় টিটা বের করে রাখছি। তাহলে আমি এখান থেকে এটা বের করতে পারবো। তাহলে v ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 এটি, আচ্ছা, বা v ইকুয়ালস টু এটি। সুতরাং আমার লাগবে a ইকুয়ালস টু v বাই টি। তাহলে v এর মান হচ্ছে 15 আর t এর মান আমরা বের করে রাখছি এর আগের অঙ্কে 2.67 সেকেন্ড। তাহলে এটা আমি করে রাখছি, এটা আমার আসে যে হচ্ছে তোমার এই 5.625 ms ইনভার্স 2। তাহলে এটা কি বলছি? এটা হচ্ছে কত ত্বরণে পড়ে, মানে জি ত্বরণে পড়তে চাচ্ছিল কিন্তু বাতাসে বাধার জন্য সে জি ত্বরণে পড়তে পারেনি। সে কত ত্বরণে পড়ছে? এ ত্বরণে। এই জিনিসটা যদি একটু বুঝো, দেখো ফোঁটাটা নিচে হচ্ছে কি জি ত্বরণে পড়ার কথা, পৃথিবীর জি ত্বরণে তাকে টানতেছে, কিন্তু এখান থেকে আমি বাতাসের বাধা মনে করলাম এ প্রাইম দিলাম। এ প্রাইম একটা বাধা, মানে একটা বাধা দেওয়ার কারণে এ প্রাইম ত্বরণ হয়। ওই বাধা বলের কারণে সেটা একটু কমে গিয়ে কত ত্বরণে পড়তেছে? এ ত্বরণে পড়তেছে। তাহলে আমি কি এটা বলতে পারি না, আমি কি এটা কি বলতে পারি না যে বাধা জনিত ত্বরণ, বাধা জনিত কি হইতেছে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই পাশটা করছি, এই পাশটাকে আমি এদিকে দাগ দিয়ে রাখি। আচ্ছা, তাহলে আমি কি এখন এটা করতে পারি? তো আমি বাধা জনিত ত্বরণ, বাধা জনিত ত্বরণ, বাধা জনিত ত্বরণ হলো এ প্রাইম। তাহলে আমার কি হবে? এ প্রাইম সমান কি হবে? এটা জি ত্বরণে পড়ার কথা ছিল, কিন্তু তার থেকে জি ত্বরণে না পড়তে পেরে এ ত্বরণে পড়ছে। অর্থাৎ জি থেকে এ যদি আমি বাদ দিই, অর্থাৎ জি থেকে যদি এ বাদ দিতে পারে, যা থাকবে ওইটা হচ্ছে বাধা ত্বরণ, মানে যেই বাধা দিছিল সে। তো জি হচ্ছে 9.8, কি রে এটা এমন কেন হয়? আচ্ছা, জি হচ্ছে 9.8 মাইনাস এ, এ হচ্ছে যে কত? 5.625। তাহলে আমার এটা দাঁড়ায় 9.8 থেকে 4.175 ms ইনভার্স 2। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি বাধাজনিত, অর্থাৎ 4.175 বাধার কারণে, এত ত্বরণ বাধার কারণে এটা হচ্ছে কি এ ত্বরণে পড়ছিল, মানে 9.8 এ না পড়ে 5.625 ms ইনভার্স 2 তে পড়ছিল, ঠিক আছে? যেহেতু আমি ত্বরণ বের করে ফেলছি, বাধাজনিত ত্বরণ বের করে ফেলছি, তাহলে আমি কি করতে পারবো? বাধাজনিত বলও বের করতে পারবো। তাহলে এখন যদি আমি বাধাজনিত বল বের করি, বাধা জনিত বল, ধরলাম বাধা জনিত বলকে ধরলাম এফ প্রাইম, সেটা হবে কি এম ইন্টু এ প্রাইম, কেন বাধা জনিত ত্বরণ হচ্ছে এ প্রাইম। তাহলে এম এর মান কত পাইছি আমরা? tan ইনভার্স 6, আর এ প্রাইমের মান কত? 4.175। তাহলে আমার বাধা জনিত বলই তো লাগবে, বাধা জনিত বল লাগবে, তাই তো? তাহলে হচ্ছে 4.175 ইন্টু tan ইনভার্স 6 নিউটন। তাহলে আসো আমি আবার প্রথম থেকে বলি, আমাদের প্রশ্ন কি লাগবে? একটা লাগবে পানির ফোঁটার ওজন লাগবে, আর বাধা জনিত বল লাগবে, দুইটা জিনিস লাগবে। তো ওজন তো বের করা সহজ, ওজন বের করে ফেলছি। এবার বাধা জনিত বল, আমরা জানি বল ইকুয়ালস টু কি? আমরা জানি বল ইকুয়ালস টু হচ্ছে কি এম এ। তাহলে এম এর মান তো জানি, তাহলে আমার এ প্রাইম এর মান লাগবে, মানে বাধা জনিত ত্বরণটা লাগবে। তো এবার আসে এই বাধা জনিত ত্বরণ বের করার জন্য আমার এত কিছু, বাধা জনিত ত্বরণ বের করার জন্য আমি আগে কত ত্বরণে পড়ছে সেটা বের করলাম, সেটাকে কার থেকে বিয়োগ দিছি? আমার যততে জি থেকে বিয়োগ দেওয়ার কারণে আমি কতটুকু বাধা জনিত ত্বরণ পাইছি সেটা বের করে ফেলছি। তো ওখানে হচ্ছে বসায় দিলাম, আমি বাধা জনিত বল পেয়ে গেলাম। তাহলে তোমরাই বলো
এটা হচ্ছে বাধাজনিত বল 4.175 ইন্টু 10^6, আর বাধাজনিত আর পানি ফোর্সের ওজন ছিল 9.8 ইন্টু 10^6। কোনটা বড়? অবশ্যই ডাব্লিউ বড়, তাই না? সুতরাং সুতরাং ডাব্লিউ অবশ্যই কি এফ প্রাইম থেকে বড়। তো তোমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা দেখাতে বলছে পানি ফোটনের ওজন অর্থাৎ ডাব্লিউ বাধাজনিত বল অপেক্ষা বেশি, অর্থাৎ এফ প্রাইম থেকে বেশি। তাহলে আমাদের এটা হয়ে গেছে। তাহলে এটা আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটা একটা অঙ্ক করলাম। আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা টাইপের অঙ্ক করি, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে একটু ভিন্ন ধাঁচের একটা অঙ্ক। এই অঙ্কটার জন্য এই অঙ্কটা অনেক ঝামেলা হয়েছে সবার। এই ভিন্ন ধাঁচের যে অঙ্কটা আমরা এটা একটু করার চেষ্টা করি। এখানে কি বলছে? এখানে বলছে যে 1200 কেজি, কি বলছে? 1200 কেজি ভরের মাল বোঝাই গাড়ি, 1200 কেজি ভরের মাল বোঝাই একটা গাড়ি আছে, ঠিক আছে? 1200 কেজি ভরের মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি ভর, তাহলে একটা হচ্ছে কি 1200 না, সরি 12,000 কেজি, একটা হচ্ছে 12,000 কেজি ভরের মাল বোঝাই গাড়ি, তাহলে এটার মধ্যে হচ্ছে কি জিনিসপত্র আছে, এবং আরেকটা হচ্ছে 800 কেজি ভরের একটি খালি গাড়ি। তাহলে আমি লিখে ফেলি, এটা হচ্ছে M1 ধরলাম, এটাকে ধরলাম M1, এটা ধরলাম M1, ঠিক আছে? মাল বোঝাই গাড়ি, আর একটা 800 কেজি ভরে, এটা হচ্ছে M2 ধরলাম, ভরের একটি খালি গাড়ি, এটা হচ্ছে খালি গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে খালি গাড়ি। 800 মিটার দূরে, তাদের দূরত্ব, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত? 800 মিটার দূরত্বে যথাক্রমে 12 ms ইনভার্স 1, অর্থাৎ এটা হচ্ছে U1 আর এটা হচ্ছে U2 20 ms এর বেগে পরস্পর দিকে একই সরলরেখা বরাবর। ওই যে আগের অঙ্কটার মতো আমরা গত ক্লাসে যেটা করছিলাম, একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে আর একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে, তাই তো? একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে আর একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে। একই সরলরেখা বা যাওয়ার সময় তাদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে সংঘর্ষ হলো, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এখন কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, অর্থাৎ টিটা আমার বের করতে হবে, কতক্ষণ পর সংঘর্ষ হবে টিটা বের করতে হবে। তাহলে আসো আমরা যে টিটা বের করি। আচ্ছা, তাহলে কতক্ষণ পর সংঘর্ষ হবে টি বের করতে হবে। তাহলে আমি ধরি, তাহলে আমি ছবিটা যদি আরেকটা আঁকি, তোমরা একটা ছবি আঁকবা সবসময় অঙ্কগুলো করার সময়, ছবি আঁকবা। তাহলে এটা হচ্ছে ছবি যদি আঁকি, এখানে হচ্ছে একটা গাড়ি, এটা একটা গাড়ি, দুইটা কি এদিকে আসতেছে, এদিকে আসার সময় তাদের মধ্যে হচ্ছে কি টি সময় পরে, কত সময় পরে? টি সময় পরে তাদের মধ্যে একটা কি হচ্ছে? সংঘর্ষ হইলো। সংঘর্ষ, হ্যাঁ সংঘর্ষিত, ঠিক আছে? টি সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো। তাহলে টি সময়টা হচ্ছে ফিক্সড, কত সময় পরে? টি সময় পরে সংঘর্ষ হইলো। তো আমি যদি ধরে নিই তাদের মধ্যে দূরত্ব কত, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 80 মিটার মেবি। তাদের মধ্যে দূরত্ব কত বলছে দেখিনি, হ্যাঁ 800 মিটার, 800 মিটার। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 800 মিটার, 800 800 মিটার। তো ধরে নিই এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু বা গাড়ি। তাহলে প্রথম গাড়িটি থেকে এক্স মিটার দূরত্বে, কত মিটার দূরত্বে? ধরলাম প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরত্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাহলে দ্বিতীয় গাড়ি থেকে কত মিটার দূরত্ব হবে? অবশ্যই 800 মাইনাস এক্স হবে, এটা তো জানো তোমরা। তাহলে প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরত্বে আর দ্বিতীয় গাড়ি থেকে 800 মাইনাস এক্স মিটার দূরত্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আমি ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা এখানে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন আসো আহ আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা আমরা হচ্ছে ধরে নিলাম প্রথম গাড়ি থেকে 800 মিটার দূরত্বে, দ্বিতীয় গাড়ি থেকে আহ, এ- ইয়া দ্বিতীয় গাড়ি থেকে হচ্ছে কি 800 মাইনাস এক্স মিটার দূরত্ব হচ্ছে কি তাদের মধ্যে সংঘর্ষ হইল। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো তাদের মধ্যে সময়টা কিন্তু সেম, মানে দুইটাতেই হচ্ছে টি সমান, দুইটাতেই টি সমান, মানে একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু প্রথম গাড়ির জন্য সংঘর্ষ হয়েছে টি সময় পরে, দ্বিতীয় গাড়ির জন্য সংঘর্ষ হয়েছে টি সময় পরে। তো দুইটা গাড়ির ক্ষেত্রে সংঘর্ষ কিন্তু টি সময় পরে হয়েছে। তাহলে প্রথম গাড়ি, আচ্ছা এখানে হচ্ছে কি বলে না এখানে, আচ্ছা এখানে কি বলছে কোনো গাড়ি, আচ্ছা এখানে একটা বেগ দিয়ে দিছে তাই না, এই গাড়িটা এই বেগে যায়, এই গাড়িটা এই বেগে যায়, তাহলে দুইটা যখন বেগ দিছে তাহলে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে সমবেগ। ধরে নিতে পারি যে কি যেহেতু নির্দিষ্ট একটা বেগ দিয়ে দিছে এইটা এভাবে, মানে এই যে প্রথম গাড়িটা 12 ms ইনভার্স 1 বেগে চলতে চলতে দ্বিতীয় গাড়িটা 20 ms ইনভার্স 1 বেগে চলতে চলতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তার মানে এই দুইটাকে সমবেগ ধরে নিতে পারি। তাহলে আমরা যদি সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে S1 equals to VT, S1 equals to VT, ঠিক আছে? তাহলে S কি? S হচ্ছে কি প্রথম গাড়ির ক্ষেত্রে, মানে প্রথম গাড়ি থেকে x মিটার দূরত্বে সংঘর্ষ হয়েছে, প্রথম গাড়ির ক্ষেত্রে x মিটার দূরত্বে সংঘর্ষ হয়েছে, তার মানে হচ্ছে কি S1 হচ্ছে x, ঠিক আছে? আর VT, V কত? এখানে V হচ্ছে 20, ওফো, V হচ্ছে 20 আর T আমি হচ্ছে জানি না, V হচ্ছে 20, T হচ্ছে আমি জানি না, তাই তো? আচ্ছা তাহলে এটা, এবার আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2 equals to আবার VT,
ভিটি মানে v2t, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে v2, প্রথম গাড়ির ক্ষেত্রে v1, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে v2, আর t তো দুই জায়গায় সমান, কেন একই সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়। তাহলে হচ্ছে 800 - x ইন্টু v2, ও v2 হচ্ছে কত আমাদের 15টি, v2 হচ্ছে 15টি, তাই তো, v2 হচ্ছে 15টি। আচ্ছা এখন যদি এটা করি বা বা আচ্ছা এখান থেকে যদি বলি তাহলে হচ্ছে এখন আমরা এটাকে এমন ভাবে সমীকরণে নিয়ে আসব, সমীকরণটাকে আমরা এমন ভাবে আনবো যাতে করে কি হয়, এমন ভাবে আনবো যাতে করে হচ্ছে আমাদের যাতে করে হচ্ছে আমাদের কি করা যায়, মানে দুইটাকে সমান সমান করা যায়, একটা সমীকরণে দাঁড় করাতে হবে, ঠিক আছে। তো এই সমীকরণে দাঁড় করানোর জন্য আমরা এখানে একটু বুদ্ধি খাটাতে পারি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে মানে আমি যেভাবে অঙ্কটা করি, বুদ্ধিটা হচ্ছে যেমন ধরো এই যে 800 - 15t = x, এটাকে এভাবে লিখতে পারি না? দুই ক্ষেত্রে আমি x এর মান বের করলাম, দুই ক্ষেত্রে আমি x এর মানটা বের করে নিলাম। তাহলে এক একজন এক এক রকম করে এই অঙ্কটা, ঠিক আছে, এক একজন এক এক রকম করবে। কেউ হচ্ছে কি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানে হচ্ছে জাস্ট x এর মানটা বসাই দেয়, এভাবে করা যায়। অথবা আমি এটাকে আরেকটু বুদ্ধি করতে পারি, এখানে আরো সহজ ভাবে করা যায়, আরো সহজ ভাবে করা যায়, সেটা হচ্ছে আচ্ছা এটা তো বুঝছো যে এটা আচ্ছা আরো সহজ ভাবে করা যায়, সেটা হচ্ছে যে এই যে x এর মান আমি পাইছি না, 1 নং সমীকরণ দিলাম, x এর মানটা যদি আমি এখানে বসাই দিই এটা আরো সহজ না? 800 - x, x এর মান হচ্ছে 20টি = 15টি, তো এটা আরো সহজ হয়ে গেছে। আমি x এর মানটা এখানে বসাইলে আরো সহজ হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান আচ্ছা 800, আর এটা হচ্ছে 15টি, ওই পাশে গেল 20টি, তাহলে বা 15 আর 20 হচ্ছে কি 35টি = 800, 35টি = 800, ঠিক আছে। আচ্ছা 35টি = 800 বা t = 800 ভাগ 35, t = 800 ভাগ 35, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ঠিক আছে 800 ভাগ 35, আমার কাছে ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটরটা মেনে নিই। আচ্ছা এটা আমার আচ্ছা এখন আসো 800 ভাগ 35 আসছে আমাদের, ঠিক আছে। আচ্ছা এখানে একটু করি, তাহলে আমাদের s = 20টি আসছে, ঠিক আছে প্রথমটা। পরেরটা হচ্ছে কি v2, পরেরটা হচ্ছে 15 না, তাই তো, সরি 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 সরি, এই যে প্রথমে এটা ভুলেছে, 20টি তো না 12টি, দেখছো এই যে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় এটা ভুলে গেছে, 12টি 12টি 12টি, আর পরেরটা হচ্ছে কত, পরেরটা হচ্ছে 20, পরের দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20, তাই তো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20, তাহলে আমার এখান থেকে যদি আমি একটু মুছি নিই এটা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 20, তাহলে এটা 20 যদি মুছে নিই তাহলে এটা হচ্ছে কি 800 - 12টি = 20টি, এটাই তো, এই যে x = 12টি, এটা বসাইলাম। এখন আসো 800 আর এই যে 20টি, এই মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, প্লাস 12টি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 32। তাহলে হচ্ছে যে আমাদের সুতরাং তোমার 32টি = 800, সুতরাং t = কত, 800 ভাগ 32, তাহলে হচ্ছে যে আমাদের দাঁড়াচ্ছে কি 25 সেকেন্ড, 25 সেকেন্ড, ঠিক আছে 25 সেকেন্ড। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 25 সেকেন্ড পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। এখন অনেকে একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে আপনি গত ক্লাসে বলছিলেন যে কি এই দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে মানে যদি দুই পাশ থেকে আসে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমার কি বসাতে হবে, মাইনাস বসাতে হবে। তাহলে এখানে v2, এখন দেখো এটা হচ্ছে দূরত্ব বের করতেছি আমি, মানে s2 বের করে, মানে একটা দূরত্ব বের করতে, দূরত্ব কখনো মাইনাস হয় না, তাই তো, সময় মাইনাস হয় না, দূরত্ব কখনো মাইনাস হয় না, যার কারণে আমি হচ্ছে কি করি না, এখানে মাইনাসটা বসাই নেই, ঠিক আছে, এটা না বসে করি, তাহলে দূরত্ব বের করছি, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই জন্য হচ্ছে কি আমি v2 তে মাইনাস বসাই নেই, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমার গ নাম্বার, যে এই যে কত সময় পর গাড়িটি হচ্ছে কি এই সংঘর্ষ হবে। আসলে ঘ নাম্বারের একটা বেশি সমস্যা প্রশ্নটা, যে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আসো ক্ষতিগ্রস্তের একটা কথা লিখে নাও, দুইটা যখন ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কোনটা বেশি হবে, যখন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হবে ক্ষতিগ্রস্ত কোনটা বেশি হবে। প্রথমে আমরা দেখব যার ভরবেগের পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা লিখে নাও, সে বেশি হবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যার ভরবেগের পরিবর্তন বেশি হবে সে ক্ষতিগ্রস্ত হবে, অথবা 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 যার গতিশক্তির পরিবর্তন বেশি
যার গতিশক্তি পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সূত্র কি? যার ভরবেগের পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যখন আমি ভরবেগের পরিবর্তন বের করতে পারবো না বা ভরবেগের পরিবর্তন যখন সমান হবে, কি বলছে, যার ভরবেগের পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদি ভরবেগের পরিবর্তন সমান হয় দুইটার, তখন আমি বের করবো কি, যার গতিশক্তির পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তাহলে আসো ভরবেগ, তাহলে আমি এখানে পেজ নিই। আচ্ছা আচ্ছা, পেজটা কোথায় যাবে? এই যে এখানে, এখানে গেল। আচ্ছা, তাহলে যার ভরবেগের পরিবর্তন বেশি সে হচ্ছে কি বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর যার ভরবেগের পরিবর্তন কম সে কম ক্ষতিগ্রস্ত হবে। যদি এটা বের করতে না পারি আমি গতিশক্তি বের করবো। আচ্ছা, এখানে আসো, এখানে কি কি দেওয়া আছে আমরা বের করি। আচ্ছা, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখি আমরা। প্রথমে প্রশ্নটা দেওয়া আছে এখানে, এখানে এখানে প্রথম বস্তুর একটা ভর দিছে। প্রথম বস্তুর ভর সেটা হচ্ছে 12,000 কেজি। 12,000 অনেক বেশি ভর, ঠিক আছে। আর প্রথম বস্তুর আদিবেগ দিছে হচ্ছে কত, 12 ms ইনভার্স 1। দ্বিতীয় বস্তুর ভর কত দিছে? দ্বিতীয় বস্তুর ভর দিছে হচ্ছে 800 কেজি, 800 কেজি। আর দ্বিতীয় বস্তুর আদিবেগ দিছে কত, 20 ms ইনভার্স, দ্বিতীয় বস্তুর আদিবেগ দিছে 20 ms ইনভার্স 1। কিন্তু বলছিলাম না, এরকম সংঘর্ষের ক্ষেত্রে দুই পাশ থেকে আসলে তখন আমি কি দিব, মাইনাস দিব। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস, দূরত্ব বের করতে মাইনাস দেওয়ার দরকার নেই, কিন্তু সংঘর্ষ হলে তখন দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস দিতে হবে। ঠিক আছে, মাইনাস 20 ms ইনভার্স 1। তাহলে এখন যদি আমি বের করি প্রথম বস্তুর ক্ষেত্রে, মানে প্রথম গাড়ির ক্ষেত্রে বা ভারী গাড়ির ক্ষেত্রে, ভারী গাড়ির ক্ষেত্রে যদি বের করি, ভারী গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ি বা ভারী গাড়ি যাই বলো, ভারী গাড়ির ক্ষেত্রে, ভারী গাড়ির ক্ষেত্রে আচ্ছা, তাহলে এখন এখানে কি হয়েছে, এখানে একটু যদি দেখি আমরা, এখানে এই যে এখানে একটা গাড়ি ছিল, এটা একটা ভারী গাড়ি, মনে করো এটা ভারী গাড়ি, এখান থেকে একটা গাড়ি আসতেছে, এখান থেকে একটা গাড়ি আসতেছে, এটা হচ্ছে হালকা গাড়ি। যাই হোক, এটা যখন এখানে আসতেছে, এটা যখন এদিকে আসতেছে, তখন তাদের মধ্যে কি হয়েছে, তাদের মধ্যে এটা হচ্ছে m1 u1 আদিবেগ, এটা হচ্ছে m2 u2 আদিবেগে আসতেছে। আসার পরে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, মানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হলে আমি প্রথম ক্লাসে বলছিলাম সংঘর্ষ হলে দুইটা জিনিস ঘটতে পারে, হয় দুইটা একই বেগে চলতে পারে, নয়তো দুইটার বেগ, মানে দুইটা দুই দিকে এভাবে করে গিয়ে দুইটা দুই বেগে চলতে পারে, দুইটা বেগে চলতে পারে। ধরো প্রথম বস্তু তাহলে কি হবে, v1 বেগে চলবে, দ্বিতীয় বস্তু v2 বেগে চলবে। অথবা কি হতে পারে, দুইটা একই বেগে চলতে পারে, দুইটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতে পারে। তো এর আগে আমরা একটা অঙ্ক করছিলাম দুইটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছিল, তাই না? দুইটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, এই অঙ্কটা আমরা এর আগের পার্টে করছিলাম। কিন্তু এখানে কিন্তু একই বেগে একবারও প্রশ্নের মধ্যে বলে নাই। প্রশ্নটা ভালো করে দেখো, একবার হচ্ছে প্রশ্নের মধ্যে বলে নাই একই বেগে চলে, তাহলে মানে দুইটা দুই বেগে চলে। তাহলে আমার দুইটার বেগটা, শেষ বেগটা বের করতে হবে। ঠিক আছে, দুইটার শেষ বেগটা তাহলে বের করতে হবে। তো আশা করি বুঝছি আমরা। এটা হচ্ছে প্রথম ক্লাসের কনসেপ্টটা, যে প্রথম প্রথম মানে ভারী গাড়ির ক্ষেত্রে শেষ বেগ, ভারী গাড়ির ক্ষেত্রে শেষ বেগ। তাহলে v1 ইকুয়ালস টু, আমার সূত্র কি, সূত্র হচ্ছে যেই গাড়ি ওইটার ভর মাইনাস পরেরটার ভর, হ্যাঁ, ইনটু যে গাড়ি ওইটার ভর মাইনাস পরেরটার ভর ইনটু ওইটার আদিবেগ, প্লাস প্লাস 2 ইনটু পরের গাড়ির এই ভরবেগ, পরের গাড়ির ভরবেগ, সংঘর্ষের আগে পরের গাড়ির ভরবেগ। ঠিক আছে, তাহলে 2 ইনটু m2 u2। তাই এটা হচ্ছে সূত্র। আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে দুইটা গাড়ির ভরের যোগফল। সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে যে কি, একটা গাড়ির শেষ বেগ ইকুয়ালস টু, মানে সমান সমান হবে যে কি, ওই গাড়ির ভর মাইনাস পরের গাড়ির ভর ইনটু যে গাড়িটার ক্ষেত্রে বেগ হচ্ছে ওইটার আদিবেগ, প্লাস 2 ইনটু পরের গাড়ির ভরবেগ। তাহলে এটা হচ্ছে v1। ওহো, এটা খালি, আচ্ছা, এটা হচ্ছে v1, আমি এটা লক করে দিই, এটা ছোট হবে। আচ্ছা, তাহলে আর এটা যদি v1 হয়, v2 কি হবে, v2 হবে কি, আমি v2 যদি লিখি, v2 v2 কি হবে, v2 হবে যে কি, যেই গাড়ি আছে ওই গাড়ির ভর মাইনাস আরেকটা গাড়ির ভর ইনটু ওই গাড়ির আদিবেগ, প্লাস 2 ইনটু অপর গাড়ির ভরবেগ, অপর গাড়ি হচ্ছে কি m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা এটা হচ্ছে সূত্র। তাহলে এখন এটাকে আমি একটু আলাদা করে রাখি, আমি এটা পরে মান বসাবো, মানটা পরে বসাবো, আমি আগে এটার মানটা বসিয়ে নিই, এটার মানটা বসিয়ে নিই। m1 এর মান কত, 12,000 কেজি, মাইনাস m2 এর মান হচ্ছে কি 800 কেজি, ইন্টু u1 এর মান হচ্ছে 12, প্লাস 2 ইন্টু m2 এর মান কত, m2 এর মান হচ্ছে যে 800 ইন্টু u2 এর মান কিন্তু মাইনাস 200, মাইনাস না দিলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আর m1 হচ্ছে কি 12,000 প্লাস m2 হচ্ছে 800।
তো এখান থেকে এটা যদি পুরোটা ক্যালকুলেশন করা হয়, পুরোটা ক্যালকুলেশন করা হলে এটা দাঁড়ায় যে হচ্ছে পুরোটা ক্যালকুলেশন করা হলে এটা আচ্ছা ক্যালকুলেশন একটু করতে হবে। যদি ক্যালকুলেশন করে আমি একটু ক্যালকুলেশনটা করি, 12,000 মাইনাস 800 ইন্টু 12 মাইনাস 2 ইন্টু 800 ইন্টু 20 ভাগ 12,800। আচ্ছা এটা উত্তর আসে 8 ms ইনভার্স 1। এটা আমি নিজে ক্যালকুলেট করলাম এখন 8 ms ইনভার্স 1। সেম ভাবে আমি যদি v2 টা করে সেম ভাবে হচ্ছে আমি যদি v2 টা বের করে নিই, আচ্ছা v2 টা যদি বের করি, v2 টা কি হয়, v2 টা হচ্ছে কি m2 এর মান, m2 কত, m2 হচ্ছে 800 মাইনাস m1 কত 12,000 ইনটু u2 কত, u2 হচ্ছে যে -20 প্লাস 2 m1 কত, m1 হচ্ছে 12,000 ইনটু u1 কত, u1 হচ্ছে এখানে কত ছিল, u1 12, u1 হচ্ছে 12 আর নিচে হচ্ছে কি 12,000 প্লাস 800। এটা করলে যা হয় আমি একটু দেখি, এটা করলে হয় যে 800 মাইনাস 12,000 ইনটু -20, আচ্ছা তারপর হচ্ছে প্লাস 2 ইনটু 12,000 ইনটু 12 ভাগ 12,800। আচ্ছা এটা আসছে 40, এটা আসছে 40 ms ইনভার্স 1। তাহলে আমার v1 পেয়ে গেছি, v2 পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল যে যার ভরবেগ বেশি হবে, ভরবেগের পরিবর্তন বেশি হবে, সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা জানি ভরবেগের পরিবর্তন মানে সংঘর্ষের পরে, ঠিক আছে, সংঘর্ষের পরে। আর সংঘর্ষের পরে না, মানে ভরবেগের পরিবর্তন মানে কি, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভারী বস্তুর ভরবেগের পরিবর্তন, ভারী বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল পি, ডেল পি ইকুয়ালস টু কি হবে, সংঘর্ষ ভরবেগের পরিবর্তন মানে মানে m1 v1 মাইনাস m1 u1। কেন ভরবেগের পরিবর্তন মানে কি, শেষের ভরবেগ বিয়োগ আগের ভরবেগ, তাহলে m1 v1 মাইনাস m1 u1। তাহলে m1 যদি কমন নিই, v1 মাইনাস u1, তাহলে m1 ইন্টু m1 এর মানটা আমরা বসিয়ে দিই। প্রথম গাড়ির ক্ষেত্রে m1 ছিল কত, m1 ছিল মেবি 12,000, আর v1 কত বেরিয়েছে, v1 বের হয়েছিল 8 বেরিয়েছিল 8, আর u1 কত বের হয়েছিল, u1 ছিল যে কত, u1 ছিল 12, u1 ছিল হচ্ছে 12। তাহলে এখানে একটা মাইনাস মান আসতেছে, মাইনাস মানটা যাই আসুক সমস্যা নেই। আচ্ছা মাইনাস মান আসতেছে কত, মাইনাস মান আসবে যে এই হচ্ছে যে 8 মাইনাস 12 ইন্টু হচ্ছে 12,000, এটা হচ্ছে মাইনাস 4,000, মাইনাস 4,000 48,000 মাইনাস 48,000 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ভারী বস্তুর ভরবেগের পরিবর্তন। হালকা বস্তু না, হালকা গাড়ি হবে আর কি, আমি বস্তু লিখতে ঠিক করে নিও। হালকা গাড়ির ভরবেগের পরিবর্তন ডেল পি 2, এটা হচ্ছে ডেল পি 1 আগেরটা, এটা হচ্ছে কি m2 v2 মাইনাস m2 u2, m2 হচ্ছে তাহলে m2 কমন নিলে v2 মাইনাস u2, m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 800 ইনটু v2 এর মান হচ্ছে আমার 40 বেরিয়েছে, v2 এর মান হচ্ছে 40, আর u2 এর মান কত ছিল, v2 এর মান ছিল, u2 এর মান ছিল -20, তাই না, তাহলে -20, তাহলে এটাকে -20 দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু মান চেঞ্জ করা, মাইনাস মান চেঞ্জ করা যাবেই না, তাই এটা হচ্ছে মাইনাসের মাঝে প্লাস হয়ে যায়, প্লাস হলে 60 হয়, তাহলে 60 গুণ 800, এটাও আসে যে 48,000। তাহলে দেখো একটার প্রথম ভারী বস্তুর ভরবেগের পরিবর্তন, হালকা বস্তুর ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত, অর্থাৎ আমি ভরবেগের পরিবর্তন বের করলে জিনিসটা আমি পাইতেছি না, তাহলে প্রথমে আমার নিয়ম হচ্ছে ভরবেগের পরিবর্তন বের করা। তো সমান ও বিপরীত অর্থাৎ সমান হওয়ার কারণে আমি এখান থেকে কি করতে পারবো না, এখান থেকে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত বের করতে পারবো না। তাহলে আমার এবার কি করতে হবে, পরের অপশনে যেতে হবে। প্রথম অপশন কি, ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত হয়, আমি এটা ইউজ করতে পারতেছি না। দ্বিতীয় অপশনে যেতে হবে, গতিশক্তির পরিবর্তন কোনটার বেশি। আচ্ছা আমরা একটা সূত্র জানি কিনা ভরবেগ থেকে,
শর্টকাটে আমরা একটা সূত্র জানি কিনা, যেখানে আমি আরেকটা পেজ আনি, হ্যাঁ এই যে এই জায়গা মনে হয়, এই জায়গায় না, হ্যাঁ এই জায়গায়, যার গতিশক্তি পরিবর্তন বেশি, এখান থেকে তো আমরা করলাম ভারী বস্তু বলবে। আচ্ছা তাহলে এটাকে আচ্ছা তাহলে এখানে আসো, এখানে আমরা একটা সূত্র জানি কিনা, আমরা জানি P ইকুয়ালস টু mv, P ইকুয়ালস টু mv, ঠিক আছে। আবার আমরা জানি EK ইকুয়ালস টু মানে গতিশক্তি ইকুয়ালস টু হাফ অফ mv স্কয়ার। তা আমি যদি এটাকে এরকম করি, হাফ রাখলাম, এখানে m আরেকটা m করলাম, আর এখানে v স্কয়ার তো আছে, দুইটা m রাখলাম, তার একটা m দিয়ে গুণ করছে আর একটা m দিয়ে ভাগ করলে কি হয়, এটা am কাটাকাটি চলে যায়, আগের মতো হয়ে যায়। তাহলে আমি এভাবে লিখতে পারি, কেন লিখছি একটু দেখো, নিচে হচ্ছে হাফ ইন্টু, এখানে কি হয়, এখানে m দুইটা, মানে আমি mv হোল স্কয়ার লিখতে পারি, আর নিচে হচ্ছে m। এটা কি লেখা যায়, mv স্কয়ার, mv মানে p মানে ভরবেগ স্কয়ার ডিভাইড বাই 2m। তো এটা একটা সূত্র, কিসের সূত্র, ek ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা একটা সূত্র, ek ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। তাহলে এই সূত্র দিয়ে এখন আমি এই সূত্র কেন আনছি, এই সূত্র আনার কারণ হচ্ছে কি, আমি ওই যে অলরেডি কি করে ফেলছি, আমি অলরেডি ভরবেগটা বের করে ফেলছি, এই জন্য ভরবেগ দিয়ে আমি অঙ্ক করে ফেলবো, ঠিক আছে, আর ঝামেলা করবো না আর কি। তাহলে ভারী বস্তুর গতিশক্তির পরিবর্তন ডেল ইকে বা ডেল টি যাই বলি, ইকুয়ালস টু ডেল পি স্কয়ার ডিভাইড বাই 2m1, ঠিক আছে। ডেল পি স্কয়ার কেন, মানে গতির শক্তির পরিবর্তন বলছে, তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে। আর প্রথম বস্তু ভরবেগের পরিবর্তন আমরা দেখছি 48,000 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 12,000। তাহলে এটা হবে কত, দেখি আমি, 48,000 স্কয়ার ভাগ 2 12,000, আচ্ছা এটা আসছে যে 9,600, আচ্ছা জুল, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে হালকা বস্তুটা বের করি, হালকা বস্তুর গতিশক্তির পরিবর্তন, হালকা বস্তুর গতিশক্তির গতিশক্তি কি হবে, ডেল ইকে 2, এটা এর আগেটা ছিল ইকে 1 ইকুয়ালস টু ডেল p2 স্কয়ার, আগেরটা ছিল ডেল p1, ডেল p2 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু m2, ঠিক আছে। তাহলে মান যদি বসাই, এটাও ছিল 48,000, এটা ছিল 48,000 স্কয়ার, মানে মাইনাস দিলে স্কয়ার তো একই রকম উঠেই যাবে, 2 ইনটু m2 ছিল 800। আচ্ছা তাহলে এটা হচ্ছে 48,000 স্কয়ার 800। আচ্ছা এটা অনেক বড় আসছে, এটা কত আসছে, 1440000 জুল। তাহলে কে বড়, বড় অবশ্যই হচ্ছে কি এটা, হালকা বস্তুটার ভারী। তাহলে আমরা বলছি কি, যার গতিশক্তি পরিবর্তন বেশি তার কি হবে, ক্ষতির পরিমাণ বেশি হবে। অর্থাৎ হালকা গাড়ির, তবে সব বস্তুর জায়গায় সব জায়গায় গাড়ি হবে আর কি, হালকা গাড়ির ক্ষতির পরিমাণ বেশি। তাহলে এই অঙ্কটা বোর্ডে আসার পরে অনেকেই হচ্ছে পারে না, এই অঙ্কটা এভাবেই করতে হবে। আশা করি সবাই বুঝছো, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবা, ঠিক আছে। আমি হচ্ছে এর পরের পার্টে আমাদের শুধু বাকি আছে এই অধ্যায়ের কপি কলের ম্যাথ ক্লিয়ার করে দিব। আল্লাহ হাফেজ।